record. Okay, so today we'll do the interpretation part. Okay, how to interpret the proton NMR spectra or 1H1 NMR spectra. Okay, actually this is a direct extract from an internet presentation, but this I found this is the one of the most beautiful presentation of 1H1 NMR spectra interpretation. I will also share the link with you afterwards so that you can directly go to the link, and through this link you will see several presentations of the spectral interpretation, which are very, very, very beautiful. Anyways, so first to start with the 1H1 NMR spectra interpretation, we have to go to two things. Okay, first of all, sorry, this is not the thing here. Yeah, first of all, just a minute, I have a call, I'm coming back. Yeah, I am back here. আচ্ছা, প্রথমে খুব সরল সাদাসিধে ব্যাপারটা করে বলি, কারণ জিনিসটা খুব জটিল মনে হতে পারে। নয়, মেথডিক্যালি শিখলে এটা জটিল নয়, কিন্তু আমি যেভাবে মেথডিক্যালি বলছি সেভাবে ফলো করবে। পরে আমি লিঙ্কটা পোস্ট করে দেবো, লিঙ্কটা দেখবে, এবং তারপরে আমি আবার যেটা বলছি, অ্যানালিটিক্যাল স্পেকট্রোস্কোপির বইগুলো দেখো, ঠিক আছে? অ্যানালিটিক্যাল স্পেকট্রোস্কোপ বইগুলো দেখো, ওইখানে প্রবলেমগুলো প্র্যাকটিস করো, ওইখানে ইন্টারপ্রিটেশন গুলো প্র্যাকটিস করো, আদারওয়াইজ কিন্তু হবে না। ইট ইজ আ কাইন্ড অফ ম্যাথামেটিক্স, মেলানোর গল্প আছে, মেলাতে না পারলে কিন্তু হবে না। তো কি জানতে হবে, প্রথমে তুমি যখন এনএমআর স্পেকট্রা করছো না, এনএমআর স্পেকট্রাতে প্রথমে আমাদের এইখানটা আমি চলে আসি 4-5টা স্লাইড পরে। এই স্লাইডটা হচ্ছে একটা অত্যন্ত, আমি এটাকে ফুল স্ক্রিন করছি, দাঁড়াও। হ্যাঁ, নাও আই এম গোইং টু ফুল স্ক্রিন মোড। এই স্লাইডটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। যখনই আমি একটা এনএমআর স্পেকট্রা ইন্টারপ্রিট করতে যাব, দু রকম স্পেকট্রাল ইন্টারপ্রিটেশন আমাদের হয়, ঠিক আছে? একটা হয় হচ্ছে কম্পাউন্ড টু স্পেকট্রা, আরেকটা হচ্ছে স্পেকট্রা টু কম্পাউন্ড। মানে তোমাকে হয়তো কোনো একটা কম্পাউন্ড দিল, বা তুমি হয়তো তোমার রিয়েল লাইফ ওয়ার্কে কোনো একটা কম্পাউন্ড পেলে, তোমাকে একটা ধারণা করতে হবে এর এনএমআর স্পেকট্রাটা কি হতে পারে, সেইটা একটা প্রবলেম। অথবা রিভার্স, অর্থাৎ রিভার্স বলতে তোমাকে এনএমআর স্পেকট্রাটা দিয়ে দেওয়া হলো, এবারে তোমাকে কম্পাউন্ডের স্ট্রাকচার ইন্টারপ্রিট করতে হবে। এবারে প্রথমটা ক্ষেত্রে ব্যাপারটা কাইন্ড অফ, মানে সেকেন্ডটা অর্থাৎ স্পেকট্রা টু কম্পাউন্ড আসাটা একটু বেশি কঠিন কম্পাউন্ড থেকে স্পেকট্রা যাওয়ার থেকে। অর্থাৎ কম্পাউন্ড থেকে স্পেকট্রা মোটামুটি করা যায়, কিন্তু স্পেকট্রা থেকে কম্পাউন্ড আসতে গেলে আরেকটু ইনডেপথ ইনভেস্টিগেশন আমাদের দরকার। যেমন স্পেকট্রা থেকে যখন আমি কম্পাউন্ড আসি, অনেক সময় শুধুমাত্র এনএমআর ডেটা থেকে আসা যায় না, তখন কিছু আইআর এর ডেটা লাগে, ঠিক আছে? তখন হয়তো কিছু আইআর এর ডেটা লাগে, বা তার মলিকুলার ফর্মুলা, এইগুলো কিছু লাগে। সেগুলো এক্স্যাক্টলি না থাকলে শুধুমাত্র একটা মানে এনএমআর এর কটা পিক দিয়ে দিলে ওরকম ভাবে সবসময় পারা যায় না। তো সেই কিছু অ্যাডিশনাল ইনফরমেশন আমাদের দরকার, সেগুলো এখানে দিয়ে দেওয়া হবে। কিন্তু তারপরে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে স্পেকট্রা টু কম্পাউন্ড আসা, সেটা একটু বেশি ট্রিকি। এনিওয়েজ, তো যখনই তুমি যেটাই যাও, মানে কম্পাউন্ড থেকে স্পেকট্রা যাও বা স্পেকট্রা থেকে কম্পাউন্ড আসো, তোমাকে আগে এই ব্যাপারগুলো, সবার আগে কি হবে আমি দেখবো জিনিসটা, সবার আগে যে জিনিসগুলো দেখবো
যেটা হচ্ছে ব্ল্যাকে লেখা আছে। দেখো এখানে ব্ল্যাকে যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে কি আগে দেখতে হবে, ঠিক আছে? মানে কম্পাউন্ড থেকে আমি এটা ধরো কম্পাউন্ড থেকে স্পেকট্রা যাচ্ছি, তাহলে আমি কি জিনিসগুলো আগে দেখবো সেইটা ব্ল্যাকে লেখা আছে। রেড হচ্ছে কি তার আনসার, মানে এখান থেকে আমি কি পাচ্ছি। প্রথমে আমাকে সবার আগে দেখবে, আমি আগের দিন যেটা শিখিয়েছি, কি শিখিয়েছিলাম, টাইপ অফ হাইড্রোজেন্স বা টাইপ অফ প্রোটনস অ্যানালাইজ করা। তাহলে একটা কম্পাউন্ড যদি তোমাকে আমি দিয়ে দিই, তার মধ্যে কত টাইপের প্রোটন আছে। টাইপ বলতে ডেফিনেটলি ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট টাইপ, তাহলে তোমাকে আগে সেইটা দেখতে হবে। দিস ইজ কল্ড হাউ মেনি টাইপস অফ হাইড্রোজেন্স আর দেয়ার। সেখান থেকে কি পাবো, দিস উইল ইনফর্ম আস দ্য নাম্বার অফ সিগন্যালস ইন দ্য স্পেকট্রা, অর্থাৎ স্পেকট্রাতে কতগুলো গোদা সিগন্যাল আসবে, কতগুলো ক্রুড সিগন্যাল আমি পাবো। সেখান থেকে আমি এই সেটা কার সঙ্গে কোরিলেট করছি, কত টাইপের হাইড্রোজেন আছে। এইবারে হাউ মেনি এইচ অ্যাটমস আর দেয়ার ইন ইচ টাইপ, এক একটা টাইপের মধ্যে কত ধরনের হাইড্রোজেন, মানে কত ধরন বলছি সরি, কতগুলো হাইড্রোজেন আছে। প্রথমে ধরনটা বার করলে, এবার প্রত্যেকটা ধরনের হাইড্রোজেনের মধ্যে কতগুলো হাইড্রোজেন আছে। যতগুলো হাইড্রোজেন থাকবে, সিগন্যালের যে এরিয়া বা সিগন্যালের যে উইথ, সেটা সেই অনুযায়ী ভ্যারি করবে। অর্থাৎ যত বেশি হাইড্রোজেন থাকবে তত ব্রড সিগন্যাল, যত কম হাইড্রোজেন থাকবে তত স্লেন্ডার বা থিন সিগন্যাল, ঠিক আছে? হোয়াট আর দ্য ফাংশনাল গ্রুপস নিয়ার ইচ হাইড্রোজেন টাইপ, অর্থাৎ হাইড্রোজেন টাইপের কাছাকাছি কি ধরনের ফাংশনাল গ্রুপ আছে। আর ফাংশনাল গ্রুপ বলতে এটাকে আরো পরিষ্কার করে বলে রাখো, কি ধরনের ইলেকট্রনিক এনভায়রনমেন্ট আছে। প্রতিটা হাইড্রোজেনের কাছে কি ধরনের ইলেকট্রনিক এনভায়রনমেন্ট আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ কি, আমি আগের দিনই শিখিয়েছি যে একটি হাইড্রোজেনের নেবারিং যে ইলেকট্রনিক এনভায়রনমেন্ট, তার উপর কি ডিপেন্ড করছে, তার কেমিক্যাল শিফট। ডিশিল্ডিং, শিল্ডিং আমি অলরেডি পড়িয়েছি, যে কাছে যদি অত্যন্ত ইলেকট্রনিক এনভায়রনমেন্ট হাই থাকে, মানে যদি ইলেকট্রন ডেন্স ফাংশনাল গ্রুপ বা ইলেকট্রন ডেন্স কোনো বন্ড থাকে, কি হবে, ডিশিল্ডিং হবে। মানে সেই ইলেকট্রনটা তোমার এনএমআর সিগন্যাল, মানে বাইরের যে রেডিও ফ্রিকোয়েন্সি সিগন্যালকে ওর কাছে আসতে দেবে না। তাহলে তোমাকে কি করতে হবে, রেডিও ফ্রিকোয়েন্সি সিগন্যালকে আরো বাড়াতে হবে ইলেকট্রনিক লেয়ারকে ভেদ করে ওখানে পৌঁছানোর জন্য। তো দিস ইজ দ্য এফেক্ট অফ ডিশিল্ডিং। আবার যদি এমন হয় যে কাছাকাছি কোনো ইলেকট্রনিক এনভায়রনমেন্ট নেই, তাহলে অলরেডি দ্য ইলেকট্রনস আর শিল্ডেড। Shielded with what? Shielded with the electronic, shielded with your radio frequency signal. কারণ রেডিও ফ্রিকোয়েন্সি সিগন্যাল তোমার খুব ইজিলি ওই প্রোটনের কাছে পৌঁছাতে পারবে। তাহলে এই যে শিল্ডিং ডিশিল্ডিং এর কনসেপ্ট কার উপর ডিপেন্ড করছে, নেবারিং ফাংশনাল গ্রুপস বা নেবারিং যে ইলেকট্রনিক এনভায়রনমেন্ট তার উপর, ঠিক আছে? এরা হচ্ছে ফাংশনাল গ্রুপ বলতে কিন্তু শুধুমাত্র OH, CHO বা CO এগুলো নয়, it also includes the double bond, triple bond as well. বা হাইব্রিডাইজেশন, যেরকম ট্রিপল বন্ড হলে sp হাইব্রিডাইজেশন, বা ডাবল বন্ড হলে sp2, সিঙ্গেল বন্ড হলে sp3, ঠিক আছে? তারপরে হচ্ছে হাউ মেনি হাইড্রোজেন অ্যাটমস আর অ্যাটাচ টু দ্য কার্বন অ্যাটম নিয়ার বাই ইচ এইচ টাইপ। মানে এইবারে হচ্ছে তোমার যে প্রোটনের সিগন্যাল তুমি অ্যানালাইজ করছো, তার পাশে যে কার্বন আছে, সেই কার্বনে কতগুলো হাইড্রোজেন রয়েছে। তুমি একটা প্রোটন নিয়ে অ্যানালাইজ করছো, ধরো আমি এখানে এই প্রোটন নিয়ে অ্যানালাইজ করছি, রাইট? এবারে এই প্রোটন নিয়ে যখন অ্যানালাইজ করছি, ধর CH3 প্রোটনটা নিয়ে অ্যানালাইজ করছি, তাহলে তার যে নেবারিং কার্বন, এখানে এখানে কতগুলো হাইড্রোজেন আছে সেটার উপর ফোকাস করতে হবে। কেন, সেইটা আমাকে বলে দেবে যে এই হাইড্রোজেনের স্প্লিটিং প্যাটার্নটা কিরকম। আমি আগের দিন পড়েছি স্প্লিটিং, যে N+1 রুল, অর্থাৎ এন, তোমার যে প্রোটন নিয়ে আমি অ্যানালাইজ করছি সেই প্রোটনের নেবারিং কার্বন, সেটা বাম দিক হতে পারে, সেটা ডান দিক হতে পারে, সেটা দুদিক একসাথে হতে পারে। তো নেবারিং কার্বনের যে কটা প্রোটনস রয়েছে, সেই প্রোটনগুলো যদি টোটাল n নাম্বার অফ প্রোটনস থাকে, তাহলে দ্য নাম্বার অফ স্প্লিটেড সিগন্যালস উইল বি N+1। আগের দিন আমি পড়েছি, সেই হিসাবে প্রত্যেকটা পিকের আন্ডারে স্প্লিটিং হবে। তাহলে আমাকে ওই হাউ মেনি হাইড্রোজেন অ্যাটমস আর অ্যাটাচ টু দ্য নেবারিং কার্বন অ্যাটম, সেটার বলে দেবে যে হোয়াট উইল বি দ্য স্প্লিটিং প্যাটার্ন ফর ইচ সিগন্যাল। সো সুতরাং এই চারটে ফ্যাক্টর আমি আগের দিনই আলোচনা করছিলাম, কত ধরনের প্রোটন আছে, অর্থাৎ কত ধরনের ম্যাগনেটিক্যালি ইকুইভ্যালেন্ট প্রোটন আছে, বা কত ধরনের টাইপ অফ প্রোটন আছে। সেকেন্ড হচ্ছে এক একটা টাইপের মধ্যে কতগুলো প্রোটন আছে, তার ইলেকট্রনিক এনভায়রনমেন্ট কি, এবং নেবারিং কার্বনে কতগুলো প্রোটন অ্যাটাচ। এই চারটে ইনফরমেশন আমার খুব ক্রুশিয়াল এনএমআর ইন্টারপ্রিটেশন।
যখনই তুমি কম্পাউন্ড টু এনএমআর যাও বা এনএমআর টু কম্পাউন্ড আসো, এই ফ্যাক্টর গুলো দিয়ে তোমাকে শুরু করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এর পরের স্লাইডে যাওয়ার আগে আগের একটা স্লাইড এখানে আসি। এরপরে তোমাকে এই জিনিসটা একটুখানি জানতে হবে। এই জিনিসটা একটু মনে রাখার ব্যাপার আছে। মনে রাখার ব্যাপার বলতে কি, এইটা ১ম মনে হচ্ছে মনে রাখতে হবে। কিন্তু এটা আ তুমি যখন প্রবলেম করবে, প্র্যাকটিস করবে, তখন তুমি দেখবে যে এটা অটোমেটিক্যালি তুমি করতে, করতে তোমার মাথায় থেকে যাচ্ছে। এটাকে পরবর্তীকালে এটা ৪ টে, ৫ টা, ৬ টা, ৮ টা, ১০ টা প্রবলেম, ১৫ টা প্রবলেম করতে, করতে দেখবে এইগুলো তখন মোটামুটি তোমার রপ্ত হয়ে যাচ্ছে। এগুলো তোমার আলাদা করে আর আ স্পেশালি আলাদা করে আর কিছু একটা যে মনে রাখতে হবে বা এ করতে হবে অতটা আর করতে হচ্ছে না। ঠিক আছে? এইটা কি? এইটা হচ্ছে কিছু টিপিক্যাল প্রোটন তার কেমিক্যাল শিফট। এই কিছু টিপিক্যাল প্রোটনের কেমিক্যাল শিফট যদি আমি মনে না রাখি, আ তাহলে আমি স্পেকট্রাল ইন্টারপ্রিটেশন এ ঢুকতে পারব না। কারণ আমাকে এই দিয়ে ম্যাচ করাতে হবে। ঠিক আছে? যেরকম দেখো টেট্রামিথাইলসিলেন এটা হচ্ছে আমাদের রেফারেন্স কম্পাউন্ড। কেন রেফারেন্স কম্পাউন্ড? কারণ এটা ৪ টে ম্যাগনেটিক্যাল ইকুইভ্যালেন্ট প্রোটন আছে। ফলে এইটা একদম একই জায়গায় পিক দেয় এবং সেই পিকটাকে আমরা ধরে নিই স্টার্টিং পজিশন অফ ডেল্টা দ্যাট ইজ 0। এরপরে দেখো RCH3, RCH3 মানে কি? প্রাইমারি অ্যালকাইল গ্রুপ। যদি তোমার প্রাইমারি অ্যালকাইল গ্রুপ থাকে তার যে প্রোটন, এই লাল রংটা আমার রেড কালার মানে ওই প্রোটনটাকে আমি পিন পয়েন্ট করছি। ওই প্রোটনটাকে আমি এনালাইজ করছি। তাহলে এই যে RCH3 এটা কি প্রাইমারি অ্যালকাইল টাইপ? তার যে প্রোটন সেটার কেমিক্যাল শিফট সাধারণত 0.8 থেকে 1 এর মাঝে আসে। এটা দেখবে বুক টু বুক একটু ভ্যারি করে। মানে একটা বইতে হয়তো এরকম বলছে, আরেকটা বইতে তো সামান্য এদিক ওদিক হতে পারে। সামান্য এদিক ওদিক হতে পারে। যেরকম তোমার উম মাস বা আইআর এর ডেটা বুক টু বুক সামান্য ভ্যারি করে। এটাও তেমনি বুক টু বুক বা বই টু বই বা লিটারেচার টু লিটারেচার বা জার্নাল টু জার্নাল একটু সামান্য ভ্যারি করে। কিন্তু ওভারঅল দিস ইজ অলমোস্ট দিস। ওভারঅল এই রেঞ্জ গুলো রিলায়েবল। ঠিক আছে? তাহলে প্রাইমারি যদি প্রোটন থাকে আমার, প্রাইমারি অ্যালকাইল গ্রুপ প্রোটন থাকে, তাহলে আমার কোথায় কেমিক্যাল শিফট আসা উচিত? 0.8 থেকে 1। ঠিক আছে? যদি RCH2R, RCH2R মানে কি? সেকেন্ডারি অ্যালকাইল গ্রুপ। মানে দেখো কার্বনের সাথে দুটো আবার R যুক্ত। R মানে কি? দুটো অ্যালকিল গ্রুপ। তাহলে এই কার্বনের সঙ্গে দুটো R যুক্ত হলে এটা হচ্ছে সেকেন্ডারি অ্যালকিল হয়ে গেল। সেকেন্ডারি অ্যালকিলের প্রোটন আরেকটু উপরের দিকে আসে। কোথায়? 1.2 থেকে 1.4। যদি টারশিয়ারি অ্যালকাইল গ্রুপ হয়ে যায় R3CH, তাহলে আরেকটু উপরের দিকে আসে 1.4 থেকে 1.7। খুব কিছু ডিফারেন্স নেই, কিন্তু সামান্য ডিফারেন্স আছে এবং সেটা আমাদের ইন্টারপ্রিটেশন করার সময় ওইগুলো মেলানোর দরকার পড়ে। ঠিক আছে? এইবারে দেখো যদি কোথাও ডাবল বন্ড ইনভলভমেন্ট থেকে যায়, এখানে ডাবল বন্ডের এখানে ইনভলভমেন্ট চলেছে। দেখো ডাবল বন্ড CR টু CR তারপরে CH এই প্রোটনটা। দেখো যেই এখানে একটা ডাবল বন্ড ইনভলভমেন্ট আসছে এটার কেমিক্যাল শিফট আরো বেড়ে যাচ্ছে। একদম 1.6 থেকে 2.6 চলে যাচ্ছে। কেন? এই প্রোটনটা কিন্তু অ্যালকিল গ্রুপেরই, কিন্তু তার আগে কোথাও একটা ডাবল বন্ড আছে। কেন এটা হচ্ছে? তো কারণ হচ্ছে যেই ডাবল বন্ড আমি দিয়ে দিচ্ছি তার মানে আমি এখানে অধিক ইলেকট্রন ডেনসিটি দিয়ে দিচ্ছি। তো অধিক ইলেকট্রন ডেনসিটি মানে কি? কেমিক্যাল শিফট উপরে চলে যাবে। মানে ডিশিল্ডিং হবে, কেমিক্যাল শিফট উইল রাইজ। সো ইট হ্যাজ রাইজেন টু অ্যারাউন্ড 2.6, মানে 1.6 থেকে 2.6 অব্দি যেতে পারে। এইবারে দেখো যখন ট্রিপল বন্ড নিয়ে আসছি, ধরো এটা অ্যাসিটিলিন বা এই ধরনের যেকোনো ট্রিপল বন্ড যদি আমি নিয়ে আসি, দেখো আরো উপরে চলে যাচ্ছে 2 থেকে 3। কেন? কারণ এখানে আমি ইলেকট্রন ডেনসিটি আরো বাড়িয়ে দিচ্ছি। ঠিক আছে? ট্রিপল বন্ড ইলেকট্রন ডেনসিটি ইজ দ্য হাইয়েস্ট, মানে অ্যাজ পার আওয়ার বন্ডস, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড, এখানে ইলেকট্রন ডেনসিটি হাইয়েস্ট ফর দ্য ট্রিপল বন্ড। সেখানে আরো বেশি ডিসিল্ডিং হচ্ছে, কেমিক্যাল শিফট আরো উপরে চলে যাচ্ছে। ঠিক আছে? এইবারে হচ্ছে ধরো আ এই যে CH3 টা, মানে এই যে প্রোটনটা, এটা যদি কোনো অ্যারোমেটিক রিং এর সঙ্গে অ্যাটাচ থাকে। অ্যারোমেটিক রিং হচ্ছে কাইন্ড অফ sp হাইব্রিডাইজড। আমাদের ট্রিপল বন্ড sp হাইব্রিডাইজড, অ্যারোমেটিক রিং হচ্ছে sp হাইব্রিডাইজড। বেনজিন বা এগুলো যে কারো sp হাইব্রিডাইজড। তাহলে এটা আর এটা মোটামুটি সিমিলার প্যাটার্ন ফলো করে মোটামুটি। এটা দেখো 2 থেকে 3, এটা 2.2 থেকে 2.5, মানে এটা এর রেঞ্জের মধ্যেই পড়ছে। মোটামুটি সিমিলার প্যাটার্ন ফলো করে। ঠিক আছে? এবার ধরো এটা অ্যারোমেটিক এর সঙ্গে প্রাইমারি অ্যালকিল গ্রুপ যুক্ত আছে, তাই এটা 2.2 থেকে 2.5। এবারে অ্যারোমেটিক রিং এর সঙ্গে যদি সেকেন্ডারি অ্যালকিল গ্রুপ যুক্ত থাকে, তাহলে কি হবে? 2.3 থেকে 2.8, আরেকটু সামান্য বাড়লো। ঠিক আছে? তো এইগুলোর মধ্যে লজিকটা দেখো, যে লজিকে আমরা শিখছি, যে লজিকটা কিন্তু এখানে ফলো হচ্ছে।
যত আমি ইলেকট্রন ডেন্সিটি ঘিরছি ততটা সামান্য করে বাড়ছে। এইবারে চলে আসো OH, এইবারে চলে আসো OH। OH এর ক্ষেত্রে কি হচ্ছে, হাইড্রোজেনটা ডাইরেক্ট অক্সিজেনের সাথে অ্যাটাচ করছি। OH এর যে হাইড্রোজেন, OH এর যখনই হাইড্রোজেনটা তোমার অক্সিজেনের মতন একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টের সাথে অ্যাটাচ করছে, কেমিক্যাল শিফট মারাত্মক বেড়ে যাচ্ছে। এখানে একটা 0.5 দেওয়া আছে, কিন্তু আমি তোমার বলছি 0.5 এর কাছে কোনোদিন আসে, এটা ভুল দেওয়া আছে। এটা অ্যাকচুয়ালি 5 হবে, মানে ইউজুয়ালি অ্যাটলিস্ট 3 to 4 হয়। মানে যখন OH হয়, মানে যখন হাইড্রক্সিলের প্রোটন যখন NMR আমরা সিগন্যাল নিই, 3 থেকে 4 এর নিচে আসেই না, মিনিমাম 3 থেকে 4, ম্যাক্সিমাম তোমার 6 6.5 অব্দিও যায়, মানে 3 to 6 বা 4 to 6 এই রেঞ্জে পাওয়া যায়। ইভেন 6 এর উপরেও যেতে পারে যদি সেরকম এর সঙ্গে আর যে আটটার সঙ্গে অ্যাটাচ আছে, এর যদি বাল্কি আর হয়, এটা 6.235 অব্দি যেতে পারে। ইউজুয়ালি 3 to 6 বা 4 to 6 হয়। ঠিক আছে, এখানে যেমন ধর, এবারে ধরো এই যে RCH2OH, এই যে হাইড্রোজেনটা দেখো, এই হাইড্রোজেনটা একদিকে আর এর সঙ্গে আছে, এটা OH এর সাথে আছে, তো এটা 3.4 থেকে 4 এরকম। তো এবারে যদি অ্যামিন হয়, অ্যামিনও এরকম, যেরকম হাইড্রক্সিল তোমার ধরো 3 to 6 এর মধ্যে আসে, অ্যামিনও মোটামুটি 3 to 6 এর মধ্যে বা 3 to 5 এর মধ্যে আসে। কারণ নাইট্রোজেনটা হাইলি ইলেকট্রোনেগেটিভ, ঠিক আছে। তবে নাইট্রোজেনটা অক্সিজেনের থেকে একটু কম ইলেকট্রোনেগেটিভ বলে সামান্য নিচে আসে, মানে অক্সিজেন যদি 6 দেয় তাহলে নাইট্রোজেন 5 দেবে, এরকম ব্যাপার। ঠিক আছে, এইবারে এই পুরো খেলাটা হচ্ছে ডিশিল্ডিং শিল্ডিং এর খেলা। এইবার দেখো, ধরো একটা প্রাইমারি অ্যালকিল গ্রুপ CH3, তার এই প্রোটন আছে হলো, এইখানেও আমরা দেখেছি প্রাইমারি অ্যালকিল, অ্যারোমেটিকের সঙ্গেও দেখেছি প্রাইমারি অ্যালকিল। এবার ধরো এই যে প্রাইমারি অ্যালকিল, তার একটা CO লাগিয়ে দিলাম। CO লাগালে কি চেঞ্জ হচ্ছে? CO লাগানো মানেই হচ্ছে একটা অক্সিজেন ইনভলভমেন্ট আমি নিয়ে চলে আসছি। এটা হাইলি ইলেকট্রনিক এলিমেন্ট, ডিরেক্ট নয়, ইট ইজ নট দ্য ডিরেক্টলি অ্যাটাচ, বাট ইট ইজ অ্যাটাচ থ্রু আ কার্বন। তার মানে তার একটু প্রভাব পড়বে, সঙ্গে সঙ্গে এটা একটু জাম্প করে, কেমিক্যাল শিফটটা 2.5 টাইম এই রেঞ্জে চলে যায়। তো এবারে ধরো এই দিকে একটু আসি, এবারে ধরো এবারে হ্যালোজেন, তোমার প্রাইমারি অ্যালকিলের সাথে বা সেকেন্ডারি অ্যালকিলের সাথে কোনো হ্যালোজেন অ্যাটাচ আছে, আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন, ফ্লোরিন, কি হবে? অল হ্যালোজেন্স আর ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টস, সো ইট উইল এক্সার্ট দ্য ডিশিল্ডিং এফেক্ট। ডিশিল্ডিং এফেক্ট মানে কি? অধিকতর সিগন্যাল লাগবে ভাইব্রেট করানোর জন্য, রেজোনেন্স করানোর জন্য, সো কেমিক্যাল শিফট উইল রাইজ। দেখো এখানে 3 থেকে 3.3 বা 3.4, 3.6। যদি ফ্লোরিন অ্যাটাচ করি, ফ্লোরিন হাই ইলেকট্রোনেগেটিভ, তাহলে ওটাকে একদম ফ্লোরিন ওটাকে 4 4.5 রেঞ্জে নিয়ে চলে যাচ্ছে। তার মানে সোজা কথা, আমরা শর্টে যেটা বলি যে হ্যালোজেন যদি অ্যাটাচ থাকে তোমার প্রোটনের সাথে, তাহলে ওটা মোটামুটি 3 to 5 এর মধ্যে তার রেজোনেন্স আসে। ইফ দ্য হ্যালোজেন ইজ অ্যাটাচ উইথ দ্য প্রোটন, ওই 3 to 5 এর মধ্যে তার রেজোনেন্স পাবে। এবার যদি অধিকতর ইলেকট্রোনেগেটিভ হ্যালোজেন হয়, তাহলে একটু উপরের দিকে পাবে 4.5 5। আর যদি একটু কম ইলেকট্রোনেগেটিভ হ্যালোজেন, আয়োডিন বা ব্রোমিন, তাহলে নিচের দিকে পাবে 3 3.5 এরকম কিছু পাবে। ঠিক আছে, আচ্ছা। এইবারে এই যে ডাবল বন্ডের গল্পটা বললাম, ডাবল বন্ড যখন অ্যাটাচ আছে তখন দেখো এখানে কেমিক্যাল শিফট রাইজ 4 5 এই রেঞ্জে চলে যাচ্ছে। যদি ডাবল বন্ড থাকে, ট্রিপল বন্ড থাকলে সেরকম রাইজ হবে। ঠিক আছে, আচ্ছা। এইবারে অ্যারোমেটিক প্রোটন, 3টে জিনিস ক্যারেক্টারিস্টিক মনে রেখে দেবে, মানে এটা ইন্টারপ্রিটেশনে খুব কাজে লাগে। অ্যারোমেটিক প্রোটন হচ্ছে 6.5 থেকে 8 এর মধ্যে আসে, বা 8.5, কোথাও কোথাও 8.5 লেখা থাকে, কোথাও কোথাও 8 লেখা থাকে। তো অ্যারোমেটিক প্রোটন অনেক বইতে থাকে 6 থেকে 8, এখানে লিখে দিয়েছে 6.5 থেকে 8.5। তাহলে 6 থেকে 8 বা 6.5 থেকে 8.5 এর মধ্যে যখন তুমি কোনো পিক পাবে, সেটা 6 হোক, 7 হোক, 7.5 হোক, 8 হোক, মোটামুটি ভাবে একটা আন্দাজ করতে পারবে যে ওখানে কোনো অ্যারোমেটিক প্রোটন আছে। অ্যারোমেটিক প্রোটন মানে বেনজিন হতে পারে, ইমিডাজোল, পিরাজোল, ঠিক আছে, পিরিডিন, এইগুলো হতে পারে। 6 থেকে 8 বা 6.5 থেকে 8, স্পেশালি 7 8 এই রেঞ্জের পিক মানে মোটামুটি ভাবে আইদার হাইড্রক্সিল থাকে, না হলে অ্যারোমেটিক প্রোটন থাকবেই। হলো 9 থেকে 10 এই রেঞ্জে আসে হচ্ছে অ্যালডিহাইড প্রোটনের পিক। 9 থেকে 10, এই যেখানে 9.5 থেকে 10 দিয়েছে, এইটা 9 থেকে 10 এর মাঝখানে চোখ বুঝে 9 থেকে 10 এর মধ্যে যদি পিক পাও, বা 9 থেকে 10 এর আশেপাশে পিক পাও, তুমি চোখ বুঝে বলতে পারবে এটা অ্যালডিহাইডিক প্রোটন। চোখ বুঝে, কারণ অ্যালডিহাইডিক প্রোটন ছাড়া ওই রেঞ্জে আর কেউ পিক দেয়। কারণ হাইড্রোজেনের সাথে যে CO অ্যাটাচ আছে, COটা এতটাই হাইলি ইলেকট্রোনেগেটিভ, ওর কেমিক্যাল শিফটটাকে 9 10 এর কাছে নিয়ে চলে যায়।
9 থেকে 10 এর মধ্যে অ্যালডিহাইড ছাড়া আর কেউ পিক দেয় না ইউজুয়ালি। আর 10 থেকে 13 এর মধ্যে অ্যাসিডিক প্রোটন, অ্যাসিডিক মানে কার্বক্সিলিক অ্যাসিডের যে প্রোটন, সেটার যদি পিক দেয় এনএমআর এ সাধারণত 10 থেকে 13 এর মাঝে দেয়। মানে 10 থেকে 13 এর মাঝে যদি পিক পাও, চোখ বুঝে 99% চান্স ওটা অ্যাসিডিক প্রোটন, মানে কার্বক্সিলিক অ্যাসিডের প্রোটন। তাহলে 10 থেকে 13 চোখ বুঝে কার্বক্সিলিক অ্যাসিড, 9 থেকে 10 চোখ বুঝে অ্যালডিহাইড, 6 থেকে 8 মোটামুটি ভাবে অ্যারোমেটিক অ্যাপার্ট ফ্রম হাইড্রক্সিল, 3 থেকে 5, 3 থেকে 5 বা 6, 3 থেকে 5 মোটামুটি হ্যালোজেনিক প্রোটন, মানে প্রোটনের সঙ্গে হ্যালোজেন অ্যাটাচ আছে। 5, 6 বা 4 আশেপাশে মানে হাইড্রক্সিল আছে, ঠিক আছে। আর 1 থেকে 2 এর মধ্যে প্রাইমারি অ্যালকিল, 2 এর উপর হলে সেকেন্ডারি বা টারশিয়ারি। আর ডাবল বন্ড যদি অ্যাটাচ থাকে, তার যদি নেবারিং প্রোটন হয় সেটা 2 থেকে 4 এই রেঞ্জে হতে পারে, 2 হতে পারে, 4, 4.5 হতে পারে, ডিপেন্ডিং অন দ্য সারাউন্ডিং ইলেকট্রনিক এনভায়রনমেন্ট। যদি অ্যামিন থাকে, অ্যামিন থাকলে হচ্ছে 3 থেকে 5, হাইড্রক্সিল থাকলেও 3 থেকে 5, তো হাইড্রক্সিল মে গো আপ টু 6 as well, 6 or 6.5 depends on the compound structure. এগুলো হচ্ছে বেসিক, যেগুলো আমরা মনে রাখলে আমরা ইন্টারপ্রিটেশনে ঢুকতে পারবো। এবারে প্রাইমারি অ্যালকিল আসবে 0.5 থেকে 1 এর মাঝে, সেকেন্ডারি অ্যালকিল আসবে 1.5 থেকে 2 এর মাঝে, টারশিয়ারি অ্যালকিল আসবে 2 এর একটু আশেপাশে বা 1.8, 2 বা 2.2 এর আশেপাশে। যেই ডাবল বন্ড অ্যাটাচ করে দেবো ওটা 2 এর উপর 2.5 বা 3, ইভেন ইট ক্যান গো টু আপ টু লাইক 4। তো এগুলো আমরা করতে করতে অটোমেটিক যখন করবে, এই বেসিক জায়গাগুলো এমনিতেই মাথায় ঢুকে যাবে, ঠিক আছে। তো এইটা একটা প্রথমে আমাদের ওই যে প্রথম যে স্লাইডটা দেখালাম যে কি কি প্যারামিটার আমাদের দেখতে হবে, এবং তারপর হচ্ছে এই টেবিলটা মনে রাখাটা, মানে মনে রাখা বলতে এটা আমি যেভাবে শেখালাম সেভাবে যদি শেখো, তাহলে মনে রাখাটা তো এমনিতেই কম লাগবে, প্লাস প্র্যাকটিস করতে করতে এগুলো সরগর হয়ে যাবে। এটা ফার্স্ট টাইম করলে একটু 2 দিন টাইম লাগবে, তারপরে করতে করতে আমি জন্য বারবার বলছি বিভিন্ন প্রবলেম প্র্যাকটিস করো, সরগর হয়ে যাবে। কারণ 2-একটা প্রবলেম ইন্টারপ্রিট, আমি বারবার বলছি স্পেকট্রোস্কোপি থেকে প্রবলেম ইন্টারপ্রিটেশন পরীক্ষা আসাটা খুব কমন, ইজ ভেরি কমন। একটা পুরো দিয়ে আইআর থেকে বা এনএমআর থেকে মাস থেকে ইন্টারপ্রিট করতে দিয়ে দেবে, ঠিক আছে। বা তোমাকে হয়তো ফাইনাল পরীক্ষাতে একটাই প্রবলেম দিল, যেখানে 3টে স্পেক্ট্রা একসাথে দিয়ে দিল, একটা আইআর স্পেক্ট্রা দিয়ে দিল, একটা এনএমআর দিয়ে দিল, একটা মাস দিয়ে দিল, এই বললে বা 3টে তোমাকে দিয়ে দিলাম, এবার তুমি আমার স্ট্রাকচারটা বলে দাও কি আছে, ঠিক আছে। তোমার দিনে ম্যাচ করাতে হবে, তো তোমাদের ম্যাচ করাতে হবে। এই জন্য এনএমআরটা, আইআর গুলো তাও ক্রুড বোঝা যায়, কিন্তু এনএমআরটা একটুখানি তোমার ম্যাচ করানোটা ট্রিকি, শিখতে হয়। আইআরটাও তাই, কিন্তু আইআরটা এত স্প্লিটিং নয়, এনএমআরটা একটু বেশি স্প্লিটিং, তো এনএমআরটার জন্য গোড়া থেকে ব্যাপারটা ঠিকঠাক করে শিখতে হবে, নাহলে তুমি আইদার অ্যাপ্রোচ করতে পারবে না, নাহলে কনফিউজ হয়ে যাবে। ওকে, এই দুটো হচ্ছে আমার বেসিক। এইবার আমি 2-একটা প্রবলেমে যাই, দেখি কিভাবে হচ্ছে। আচ্ছা, আমাদের আর 10 মিনিটস, উই হ্যাভ দ্য 10 মিনিটস অফ দ্য ফ্রি টাইম, so definitely after 10 minutes it will expire, so again join with the same link, ঠিক আছে। যদি সেম লিংক কাজ না করে আমি অন্য লিংক দিই, বাট ট্রাই দ্যাট সেম লিংক ফার্স্ট। আচ্ছা, তো আমরা একটা প্রবলেমে যাই। এরপরে আচ্ছা এইটাই আসছি। এইটাতে নিচে নামিয়ে দিই, হ্যাঁ, ওপরেরটা আগে দেখো, ঠিক আছে, ওপরেরটা আগে দেখো। এইখানে ধরো তোমাকে আমার একটা কম্পাউন্ড দেওয়া হয়েছে, এই কম্পাউন্ডটা দেখতে পাচ্ছ, এর এনএমআর স্পেক্ট্রা কিরকম হবে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, আমি এই যাবৎ যা যা শিখিয়েছি সব কিন্তু তোমার কাজে লাগবে। অর্থাৎ এর আগের দিন আমি যেটা বলেছি, কেমিক্যাল শিফট, স্প্লিটিং, ইভেন ইন্টিগ্রেশন ফ্যাক্টর। ইন্টিগ্রেশন ফ্যাক্টর মানে কি? ইন্টিগ্রেশন ফ্যাক্টর মানে একটা পার্টিকুলার পিকের আন্ডারে কতগুলো প্রোটন আছে। মানে তোমাকে যদি আমি বলি ইন্টিগ্রেশন ফ্যাক্টর 3, এই পিকের ইন্টিগ্রেশন ফ্যাক্টর 3, তার মানে এই পিককে ইন্টিগ্রেট করে 3টে প্রোটন পাওয়া গেছে। তার মানে এই পিকের আন্ডারে কটা প্রোটন আছে? 3টে। তার মানে ওই একটা পিককে ইন্ডিকেট করছে একটা পার্টিকুলার টাইপ অফ প্রোটন। তার মানে ইন আদার ওয়ার্ডস আমি কি বলতে পারি, ওই টাইপ অফ প্রোটন কটা আছে? 3, রাইট? তাহলে ইন্টিগ্রেশন ফ্যাক্টর মানে ওই পিকের আন্ডারে ইন্টিগ্রেট করে কটা প্রোটন পাওয়া গেছে। এবারে যখন তুমি আমরা রিয়েলিস্টিক মেশিনে করি, তখন ইন্টিগ্রেশন ফ্যাক্টর একদম পুরো ইন্টিজারে আসে না, ঠিক আছে। তুমি মানে আমার তো প্রোটন তো মানে আমার তো প্রোটন আর ফ্র্যাকশন হবে না, আমার হয় 2টো প্রোটন থাকবে বা 3টে প্রোটন, আমার তো 2.5 প্রোটন
বা 2.6 প্রোটন বা 3.1 প্রোটন এরকম থাকে না, প্রোটন তো আর ফ্র্যাকশন হয় না, কাউন্ট উইল বি ইন ইন্টিজার। কিন্তু মেশিনে একটু ফ্র্যাকশন আছে, কেন? দেখো হচ্ছে মেশিন একটা সিগন্যাল, ও কি করে, মেশিন তো আর গুনতে জানে না, মেশিন সিগন্যালকে ক্যাচ করে। তো এবার সিগন্যাল যেরকম আসবে সেরকম ক্যাচ, বা সিগন্যালটা সামান্য যদি তারতম্য হয়, তখন আর যখন কাউন্টিং হবে সেই কাউন্টিংটা তখন ফ্র্যাকশনে করবে। হয়তো তোমার 3 এর জায়গায় করলো 2.9, বা 3 এর জায়গায় করলো 3.1 হতে পারে। আমরা কি করি, আমরা ইন্টিগ্রেশন ফ্যাক্টর যদি ফ্র্যাকশনে আসে, যদি এটা ফ্র্যাকশনে আসে, তাহলে আমরা তার নিয়ারেস্ট ইন্টিজারটা নিই। ধরো তোমাকে আমি বললাম ইন্টিগ্রেশন ফ্যাক্টর 3.1, তুমি নিয়ারেস্ট ইন্টিজার কি নেবে? 3। আর তোমাকে আমি বললাম ইন্টিগ্রেশন ফ্যাক্টর 2.92, তুমি তার নিয়ারেস্ট ইন্টিজার কি নেবে? 3। আর তোমাকে আমি বললাম ইন্টিগ্রেশন ফ্যাক্টর 1.02, তার নিয়ারেস্ট ইন্টিজার কি? 1, তুমি তাহলে 1 নেবে, এরকম। ঠিক আছে? তো সবকিছু আমাকে মাথায় রাখতে হবে। এবার দেখো প্রথম যে কম্পাউন্ড, এই কম্পাউন্ডের এনএমআর স্পেক্ট্রাটা এখানে অ্যানালাইজ করা হয়েছে। ঠিক আছে? কিভাবে অ্যানালাইজ করেছে দেখো, এখানে দেখো এই যে কম্পাউন্ড, এখানে প্রথম হচ্ছে কত ধরনের প্রোটন আছে, এখানে সুন্দর কালার করে দেখিয়েছে। দেখো এই যে লাইট গ্রিন কালারটা, এটা একটা ধরনের প্রোটন। এই যে এইখানে যে প্রোটনটা আছে, এই প্রোটনটা একটা টাইপের প্রোটন, কারণ এটা দুটো এর মধ্যে আছে। এই পাশে যে দুটো প্রোটন, এইটা আর এইটা হচ্ছে আরেকটা টাইপের প্রোটন, কারণ এইটা এই দুটোর থেকে যে ডিস্টেন্স, এইটারও এই দুটোর থেকে তাই ডিস্টেন্স, তাই দুটো হচ্ছে ম্যাগনেটিক্যাল ইকুইভ্যালেন্ট। তাহলে এইটা সেকেন্ড টাইপ অফ প্রোটন। আর এই যে মিথাইল, এই মিথাইল দুটো অক্সিজেনের সাথে একইভাবে লেগে আছে, তাহলে এই দুটো মিথাইল হচ্ছে একটা টাইপ অফ প্রোটন, এটা থার্ড টাইপ। তাহলে দিস ইজ টাইপ 1, দিস টু প্রোটনস আর টাইপ 2, এই দুটো প্রোটন কিন্তু একই টাইপ, টাইপ 2, এবং দিস প্রোটন ইজ টাইপ 3, মিথাইল প্রোটন, দুটো মিথাইল আছে, কিন্তু টাইপ যদি আমি বলি একটা টাইপ, 1 টাইপ, তাহলে টাইপ 3। তাহলে আমি এনএমআর স্পেকট্রামে কটা সিগন্যাল, মানে কটা সিগন্যাল বা কটা পিক পাবো? ফার্স্ট কোশ্চেন, আমি এনএমআর স্পেকট্রাম বা সিগন্যালে কটা পিক পাবো? আনসার ইজ 3, কারণ তিনটে টাইপের প্রোটন, তিনটে পিক পাবো। দেখো এটা একটা, এইখানে একটা ছোট্ট সেকেন্ড, এটা একটা একটু আরেকটা এর থেকে একটু বড় থার্ড। সো আই এম গেটিং 1 পিক। এইভাবে এনএমআর স্পেকট্রাম এইভাবে দেখতে হয়, এরকম হয়, এইভাবে আসে, নিচে ডেল্টা ভ্যালুগুলো লেখা থাকে, আর এইখানে এইরকম ভাবে টানা থাকে। এই টানাগুলো মানে কি, এখানে ইন্টিগ্রেশন করা হয়েছে, এটাকে এখানে একটা ইন্টিগ্রেশন করা হয়েছে, মানে কোনটা কত টাইপের প্রোটন সেটা করা হয়েছে। ঠিক আছে? তো আগে আমাকে অ্যানালাইজ করা শিখতে হবে যে টাইপ অফ প্রোটন থেকে আমি পিকে যেতে পারছি কিনা। তাহলে এখানে তিনটে টাইপের প্রোটন আছে, দেখো এখানে তিনটে পিক আমি পেয়েছি, 1 2 3। এইবারে দেখা যাক কোন প্রোটনের পিক আমার কোথায় পাওয়া উচিত। ঠিক আছে? আচ্ছা, এইখানে দেখো মিথাইল প্রোটন। মিথাইল প্রোটন মানে কি? মিথাইল প্রোটন হচ্ছে প্রাইমারি অ্যালকাইল। প্রাইমারি অ্যালকাইল কোথায় আসার কথা? 1 থেকে 2 এর মাঝে, বা 1 থেকে 1.5 এর মাঝে। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। কি টুইস্ট? এখানে একটা অক্সিজেন লাগানো আছে। অক্সিজেন যদি লাগানো থাকে, কি হবে? কেমিক্যাল শিফট উইল রাইজ এনরমাসলি, কারণ হাই ইলেকট্রনিক এলিমেন্ট। আমরা দেখেছি OH এর পিক কোথায় যায়? OH এর পিক 3 থেকে 5 এর মাঝে যায়, 6 এর ওখানেও যেতে পারে। এবার OH এর জায়গায় এখানে OCH3। এবার OCH3 তে কি হচ্ছে? একটা কার্বন, অক্সিজেন আর তোমার হাইড্রোজেন ছাড়া একটা কার্বন ঢুকে বসে আছে। যে কার্বনটা কি করবে? কার্বনটা অক্সিজেনের এফেক্টকে একটু মাস্ক করবে, কিন্তু বেশি মাস্ক করতে পারবে না। তো মোটামুটি আমার কেমিক্যাল শিফট 5-6 না গেলেও 3 থেকে 4 এর মধ্যে আমার যাবেই, 1 থেকে 2 এ থাকবে না। দেখো এখানে 3 থেকে 4, এই যে 4 ppm, এখানে এক একটা দাগ মানে 1 কেমিক্যাল শিফট। এখানে যেভাবে ওরা দিয়েছে দেখো, মানে এটা 3, এটা 4, এটা 5, এটা 6, আচ্ছা সরি, এটা 4, এটা 5, এটা 6, তার মানে এটা হচ্ছে ধরো 3.5 4 4.5 5 5.5 6 6.57 এভাবে যাচ্ছে। তাহলে দেখো এটা আমি 3.5 থেকে 4 এর মাঝে পাচ্ছি। আমি আশা করছিলাম 3 থেকে 4, অ্যাটলিস্ট 4 এর আশেপাশে, বা 3 থেকে 4 এর মাঝে, দেখো আমি 4 এর কাছাকাছি পাচ্ছি। হলো? এইবারে এই তিনটে প্রোটন কি, এই এইচ এই এইচ এই এইচ, তিনটে প্রোটনই হচ্ছে অ্যারোমেটিক প্রোটন, রাইট? বেনজিন রিং এর মধ্যে রয়েছে। তো বেনজিন রিং এর মধ্যে যদি প্রোটন থাকে, অ্যারোমেটিক প্রোটন, কত থেকে কিসের, কত থেকে কতর মধ্যে আসার কথা ছিল? 6 থেকে 8, বা 6 থেকে 8.5 এর মধ্যে আসার কথা। তার মানে 6 থেকে 8, বা 6 থেকে 7, 7 এর আশেপাশে এই রেঞ্জে আসার কথা। দেখো তাহলে আমার এই যে দুটো পিক, এই দুটো পিক কিন্তু আমার 6 থেকে 7 এর মাঝে আছে। তাহলে আমি যেটা শিখেছি সেটা কিন্তু আমি এখানে মেলাতে পারছি, আমি কিন্তু ম্যাচ করাতে পারছি। এইবারে
এইটাও একটা অ্যারোমেটিক প্রোটন, এইটাও একটা অ্যারোমেটিক প্রোটন, কিন্তু দুটো প্রোটনের টাইপ আলাদা। এটা এক ধরনের টাইপ, এটা এক ধরনের টাইপ। তাহলে ডেফিনেটলি দুটো প্রোটনের জন্য মানে এই দুটো লাল প্রোটন আর একটা সবুজ প্রোটনের দুটো আলাদা পিক পাবো। দেখো এই লাল প্রোটনের পিকটা এখানে করা আছে, সবুজ প্রোটনের পিকটা এখানে করা আছে। ঠিক আছে? এইবারে কথা হচ্ছে এই দুটোই অ্যারোমেটিক প্রোটন, কিন্তু কার কেমিক্যাল শিফট বেশি হবে? যদি আমি দেখতে যাই কার কেমিক্যাল শিফট বেশি হবে, তাহলে আমাকে দেখতে হবে কার সারাউন্ডিং ইলেকট্রনিক এনভায়রনমেন্ট হাই। কার সারাউন্ডিং ইলেকট্রনিক এনভায়রনমেন্ট হায়ার, যার হায়ার তার কেমিক্যাল শিফট বেশি, কারণ তার ডিশিল্ডিং বেশি, তাকে কাঁপাতে বেশি সিগন্যাল লাগবে, তার কেমিক্যাল শিফট হায়ার হবে। তাহলে দেখতে হবে কার ইলেকট্রনিক এনভায়রনমেন্ট বেশি। এখন যদি তুমি এই প্রোটনটা দেখি, দেখো এই প্রোটন ইলেকট্রনিক এনভায়রনমেন্ট কি আছে, দুপাশে দুটো OCH3 গ্রুপ আছে, এটা ইলেকট্রনিক এনভায়রনমেন্ট অক্সিজেন। কিন্তু এই প্রোটন গুলো যদি দেখি, দেখো এরা OMe মানে অক্সিজেনের থেকেও কাছে আছে, আবার ক্লোরিনের থেকেও কাছে আছে। ক্লোরিন হচ্ছে আরেকটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। তাহলে এটা অক্সিজেন আর ক্লোরিন দুটো দ্বারাই ফ্ল্যাঙ্ক, এই দুটো প্রোটন। আমি বোঝাতে পারছি? এই দুটো প্রোটন কিন্তু অক্সিজেন আর ফ্লোরিন দুটো দ্বারাই ফ্ল্যাঙ্ক, কিন্তু এই প্রোটনটা অনলি কি দিয়ে ফ্ল্যাঙ্ক? দুটো অক্সিজেন দিয়ে। মানে আমি রাফলি বোঝাচ্ছি, শুধু অক্সিজেন তো OCH3, রাফলি বোঝাচ্ছি, দুটো অক্সিজেন দিয়ে ফ্ল্যাঙ্ক। তাহলে কার ইলেকট্রনিক এনভায়রনমেন্ট হায়ার? আমার লাল প্রোটনের, এই দুটো প্রোটনের electronic environment is much more than this proton. So this proton will show the chemical shift at a higher place than this proton. তাহলে দেখো লাল প্রোটনের কেমিক্যাল শিফট কিন্তু আমার এর উপরে এসছে। এটা যদি এটা 6.5, তখন এটা 6.5 নিচে, কিন্তু এটা 6.5 উপরে। তার মানে লাল প্রোটনের কেমিক্যাল শিফট কিন্তু উপরে এসছে than this green proton। ঠিক আছে? তাহলে আমি যেরকম এক্সপ্লেইন করছি সেই অনুযায়ী কিন্তু আমি পিককে ম্যাচ করাতে পারছি। পুরোটা কিন্তু ম্যাথামেটিক্স, কনসেপ্ট, সায়েন্স। এখানে কিন্তু কোনো মুখস্থের ব্যাপার নেই। তোমরা কেমিস্ট্রিতে আমরা যে ইলেকট্রনিক এনভায়রনমেন্ট পড়ি, এটা কিন্তু সেইটা দিয়েই এক্সপ্লেইন করতে পারছি। ঠিক আছে? আচ্ছা, উই হ্যাভ লেস দ্যান 1 মিনিট রিমেইনিং, সো এনি টাইম ইট উইল এক্সপায়ার, সো আই উইল ওপেন এন্ড ইউ উইল জাস্ট রিজয়েন। ওকে? আচ্ছা, এইবারে তাহলে আমি পিকের নাম্বার অফ পিকস এবং পজিশন অফ দ্য পিকস, মানে যেটা কেমিক্যাল শিফট দিয়ে আছে, দুটো কিন্তু আমি ম্যাচ করাতে পারছি। এইবারে আমি কি করব? পিক স্প্লিটিং ম্যাচ করাতে পারছি কিনা দেখি, কারণ পিক স্প্লিটিং এর উপর আমি বার করতে পারবো নেবারিং হাইড্রোজেন কিরকম আছে, তো সেটা ম্যাচ করাতে পারছি কিনা দেখি। আচ্ছা, এইবারে পিক স্প্লিটিং এ ম্যাচ করাতে দেখো এই যে OMe ফার্স্ট প্রোটনে ঢুকছে, এই OMe মানে OCH3, এই প্রোটনের নেবারিং প্রোটন কটা আছে?